হে গাইজ, আমি অর্ণব আর এই ভিডিওতে আমি 2015 সালের একটি সুইডিশ সিনেমা রিভিউ দেবো যেটির নাম হচ্ছে এ ম্যান কল্ড ওভি। সিনেমাটিকে পরিচালনা করেছেন পরিচালক হ্যানেস হোম এবং এই সিনেমাটি 2012 সালে ফ্রেডরিক ব্যাকম্যানের লেখা একটি বই থেকে বেস করে বানানো হয়েছে যেটির নামও সেম ছিল, অর্থাৎ এ ম্যান কল্ড ওভি। সিনেমাটি অনেকগুলো অ্যাচিভমেন্ট পেয়েছে, তার মধ্যে একটি হলো 89th একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য এটি নমিনেটেড হয়েছিল তার বেস্ট মেকআপ এবং বেস্ট ফরেন ফিল্মসের ক্যাটাগরিতে। আদারওয়াইজ সিনেমার কাস্ট অ্যান্ড ক্রিউর ব্যাপারে আমার তেমন কিছু সত্যি জানা নেই, কারণটা আমি যেমন বলেছিলাম যে এটি একটি সুইডিশ সিনেমা এবং সেখানকার কোনো কাস্ট অ্যান্ড ক্রিউ বা কোনো আর্টিস্টদের ব্যাপারে আমি সত্যি কিছু জানি না, তাই সেই ব্যাপারে আমি আর কিছু বললাম না। আর সাডেনলি একটি সুইডিশ সিনেমা দেখার কারণ হচ্ছে রিসেন্টলি আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটি সিনেমায় আমার চোখ পড়ে, মানে সিনেমার একটি সিন, এবং সেখানে সিনেমার প্লটটিকে এক্সপ্লেন করা হয় যেটা শুনে আমার খুব দারুণ লাগে, অর্থাৎ এই সিনেমাটা দ্য ম্যান কল্ড ওভি। তো আমি ডিসাইড করি যে সিনেমাটা দেখবো, আর দেখে সত্যি খুবই দারুণ লেগেছে। তো আমি আগের থেকেই বলে দিই যে এটি একটি দারুণ সিনেমা। সো এবার বেশি সময় নষ্ট না করে সিনেমার প্লটের ব্যাপারে কথা বলি। গল্পটি গড়ে উঠেছে একজন 60 বছরের বৃদ্ধ যার নাম হচ্ছে ওভি, তাকে নিয়ে। ওভি হচ্ছে একজন খিটখিটে মেজাজের লোক, একা থাকতে পছন্দ করে ওভি। ওভি যে সোসাইটিতে থাকে, অর্থাৎ যে কলোনিতে থাকে, সেখানকার চেয়ারম্যান হচ্ছে ওভি। তবে একটা সময় সেখানে রুন নামে আরেকজন ছিল যে সেখানকার চেয়ারম্যান ছিল, তবে সে বর্তমানে প্যারালাইজড। তার স্ট্রোক করার পর সে প্যারালাইজড হয়ে গেছে, তারপর দিয়ে এখন ওভি রয়েছে সেখানকার চেয়ারম্যান। তবে সেই স্থানে বহু মানুষের সাথে ওভি ঝামেলা লেগে বেড়ায়। প্রথম হচ্ছে একজন মহিলা যে কুকুর নিয়ে সকালবেলা ঘুরতে বেরোয়, তার সাথে ওভি একদমই পশু পাখি পছন্দ করতে পারে না, দেখলেই রেগে যায়। তারপর সেই ছোট্ট যে সোসাইটিতে যারা থাকতো, যে মানে কলোনিতে, সেখানকার একটি সরু রাস্তা রয়েছে, সেখানে কেউ যদি গাড়ি নিয়ে ঢুকে পড়ে বা সাইকেলিং করে সেটা নিয়ে ঝামেলা লেগে যায়। মানে এখানে বলতে গেলে ওভি সেই স্থানটিকে ঠিক রাখার জন্য একদম স্ট্রিক্ট নিয়ম বানিয়ে রেখেছে। ওভির স্ত্রী মারা গিয়েছে 6 মাস আগে, তার স্টেজ 3 ক্যান্সার ছিল এবং ওভি তার স্ত্রীকে খুবই ভালোবাসতো। গল্পের শুরুতেই দেখায় ওভি রোজ একটি করে ফুলের তোড়া নিয়ে গিয়ে তার স্ত্রীর কবরে গিয়ে দিয়ে আসতো এবং সেখানে বসে তার স্ত্রীর সাথে সে কথা বলতো, এবং এখান থেকেই বোঝা যায় সে তার স্ত্রীকে কতটা ভালোবাসতো। রিসেন্টলি ওভি তার জবটিও হারিয়েছে, যেটা তার বাবার মৃত্যুর পর সে পেয়েছিল। আই হোপ ওভি কেমন সেটা আমি এখন বোঝাতে পেরেছি। সো ওভি সেই কাজ থেকে রিজাইন দেওয়ার পর বাড়ি চলে আসে, আর অবশ্যই সে বাড়ি আসার আগে সে তার স্ত্রীর কবরস্থানে আরেকবার যায় শেষ দেখা করতে। এখানে শেষ দেখা কেন সেটা একটু পরেই বুঝবেন। ওভি বাড়ি আসে, তারপর কোট শার্ট টাই বুট শুট পরে একদম রেডি হয়ে যায়, যেন মনে হচ্ছে ওভি একটি পার্টিতে যাচ্ছে। তারপর সে তার ঘরের মধ্যে ঢোকে, যেখানে সিলিংয়ে একটি হুক লাগানো, যেখান থেকে একটি দড়ি ঝুলছে, যেটা দেখে বোঝাই যাচ্ছে যে সেটি গলায় ফাঁস ঝোলানোর জন্য বানানো হয়েছে। ওভি তার স্ত্রীর ফটোর দিকে একবার তাকায়, তারপর একটি টুলের উপর দাঁড়িয়ে সে দড়িটি নিজের গলায় জড়ায় এবং ঝুলে পড়ার চেষ্টা করে। তবে সেই মুহূর্তে সে তার ঘরের জানলা দিয়ে দেখতে পারে তার বাড়ির সামনে যে লনটা রয়েছে সরু, যেখান থেকে গাড়ি চালানো বারণ, সেখানে একজন গাড়ি নিয়ে ঢুকে পড়েছে এবং সেখানে একটি ক্যাওস তৈরি হয়েছে। আসলে তারা আর কেউ নেই, তারা হচ্ছে ওভির নতুন নেইবার্স, অর্থাৎ সেই কলোনিতে তারা নতুন এসছে। তারা হচ্ছে প্যারভেনে এবং প্যাট্রিক, দুই কাপল এবং তাদের 2 বাচ্চা মেয়ে। সো তারা সেখানে গাড়ি নিয়ে ঢুকে পড়েছে, এটাতে তো দেখে ওভি রেগে যায়। দ্বিতীয়ত ওভির ঘরে যে লেটার বক্সটা রয়েছে, মানে ঘরের বাইরে যে লেটার বক্সটা থাকে, সেটাকেও ভেঙে দেয় তারা গাড়িতে ধাক্কা মেরে। ইভেন প্যাট্রিক সেই গাড়িটিকে ঠিক মতন পার্কও করতে পারছিল না। ওভি বাইরে এসে প্রচণ্ড চেঁচামেচি শুরু করে, পরে লাস্টে নিজেই হেল্প করে তাদের গাড়িটিকে পার্ক করে দেওয়ার জন্য। ওভির নতুন নেইবার অর্থাৎ প্রতিবেশী পারভেনা, যে ওভির সাথে খুবই ভালো বিহেভিয়ার করছে, তবে যেমনটা আমি বলেছিলাম যে ওভি খুবই রুড, তার চোখে এসব পড়েই না। আসলে ওভি একজন 60 বছরের বৃদ্ধ, যেমনটা আমি বলেছিলাম, এবং পারভেনা তাকে তার বাবার মতনই দেখছিল। সো ওভি ঘরে ঢুকে আবার সেই গলায় দড়ি দিয়ে ঝোলার চেষ্টা করে। সেই মুহূর্তে তাতে সেই 2 বাচ্চা মেয়ে এসে ওভির জানলা দিয়ে ঘরে উকি মারে এবং ওভি ঝট করে সেই দড়িটা লুকিয়ে নেয় এবং সেই দিনের মতন ওভির সুসাইড করার প্ল্যানটি ক্যান্সেল হয়ে যায়। পরের দিন সকাল হয়, ওভি রোজকার মতন অনেক সকালে উঠে সেই সোসাইটির সব ঠিকঠাক আছে নাকি, গ্যারেজগুলো ঠিকঠাক আছে নাকি, সব কিছু যত্ন নেয়, যেমনটা আমি বলেছিলাম যে সে সেখানকার চেয়ারম্যান। তারপর সেখান থেকে গিয়ে সে তার স্ত্রীর গ্রেভে যায়, অর্থাৎ কবরে, যেখানে সে স্ত্রীকে সে নানা রকম নালিশ জানায় যে কেন তার আসতে এত দেরি হচ্ছে। হয়তো এবার বুঝতেই পারছেন যে সে কেন সুসাইড করতে চাইছে। প্রথমেই বলেছিলাম সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে, আর সে স্যুট বুট পরে সুসাইড করার প্ল্যানটি হচ্ছে একদম রেডি হয়ে তার স্ত্রীর কাছে আসতে চায়। সো তার স্ত্রীর সাথে কথা টথা বলে সেখান থেকে সে রুনের বাড়ি যায়। রুন অর্থাৎ যে প্রিভিয়াস চেয়ারম্যান ছিল সেখানে, বলতে গেলে সে হচ্ছে ওভির সমবয়স্ক, এবং একটা সময় তারা দুজন মিলেই সেই সোসাইটিকে চালাতো এবং তারা দুজনেই একে অপরকে খুবই সম্মান করে। তবে তাদের মধ্যে একটি ছোট বিবাদ ছিল, যেটা একটু পরেই বুঝতে পারবেন। তারপর ওভি আবার বাড়িতে যায় এবং আমরা এই কটা সিনের মধ্যে আমরা খেয়াল করি একটি বিড়ালকে দেখায় গল্পে,
যেটিকে দেখে অভি একদমই রেগে যায়। যেমনটি আমি বলেছিলাম, অভি একদমই পশু পাখি পছন্দ করতে পারে না। বিড়ালটি ছিল একটি স্ট্রে বিড়াল, অর্থাৎ রাস্তার বিড়াল, এবং অভি বিড়ালটাকে দেখে খুবই অবমাননা করে, মানে খুবই রেগে যায় বিড়ালটিকে দেখে। সিম্পলি অভি বাড়িতে ঢোকে, স্যুটবুট পরে রেডি হয়, সেই সিলিংয়ের হুকে দড়িটি ঝুলায় এবং নিজের গলায় দিয়ে সেটিকে ঝোলার যখনই চেষ্টা করে তখনই অভির কলিং বেল বেজে ওঠে। এবং সেই মুহূর্তে অভির এক্সপ্রেশনটি দেখে মনে হয় যে সে শান্তিতে মরতেও পারছে না, লোকে এত ডিস্টার্ব করছে তাকে। অভি কলিং বেলের আওয়াজ পেয়ে একটু রেগে যায় এবং গিয়ে দরজাটা যখন খোলে তখন দেখে যে পারভেনার 2 মেয়ে এসে অভিকে একটি কন্টেনার দিয়ে যায়, যার মধ্যে একটু কিছু খাবার রয়েছে যেটা পারভেনা বানিয়েছে এবং সে অভিকে দিয়েছে। অবভিয়াসলি এগুলো আমরা নর্মাল সোসাইটিতেও দেখি বা আমরা অনেক প্রতিবেশীদের মধ্যেও দেখি যে পাশাপাশি কোনো মানুষ যদি একা থাকে এবং সে যদি খুবই বৃদ্ধ হয় তাকে সাহায্য করার জন্য প্রচুর মানুষ এগিয়ে আসে। এবং এই সুন্দর ব্যবহারটির জন্য পারভেনাকে একটা থ্যাঙ্কস জানাতেই হয়, কারণ সে লক্ষ্য করে যে অভি একা থাকে সেখানে, এবং যেহেতু সে নতুন প্রতিবেশী সেই হিসাবে একটি সুন্দর গেস্টার কিন্তু সে দেখায়। তারপর অভি সেই খাবারের টিফিন গাড়িটা নিয়ে ঘরে ঢুকে যায়। ঘরে ঢোকার আগে সব চারপাশে একটু লোকজন বেশি দেখে অভি আবার হাইপার হয়ে যায়, আবার চেঁচামেচি শুরু করে এবং ঘরে ঢুকে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে এবং কান্নাকাটি শুরু করে। কান্নাকাটির কারণটা হচ্ছে যে সে শান্তিতে মরতেও পারছে না, এটাই হচ্ছে তার দুঃখের কারণ। তারপর সে নর্মাল অবস্থায় ফিরে এসে তার ঘরে দেখে তারই পাস্ট ফর্ম অর্থাৎ ওভে এবং তার স্ত্রী, যার নাম ছিল সঞ্জা, সে একটি বুক শেলফের সামনে দাঁড়িয়ে গল্প করছে, অর্থাৎ সে তার নিজের অতীতটিকে দেখতে পাচ্ছিল। সেই মুহূর্তে অভি কাঁদতে কাঁদতে আচমকা তার মুখে একটু হাসি ফুটে ওঠে, যেন দেখতে পায় সে একটু আনন্দের আভা দেখতে পায়। তারপর অভি আর লেট করে না এবং সিধা তার ঘরে ঢোকে আর গলায় ফাঁসটি দিয়ে ঝুলে পড়ে। আস্তে আস্তে অভির দৃষ্টি ঘোলা হয়ে আসে, সবকিছু আবছা হতে থাকে এবং গল্প তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়, অর্থাৎ পাস্টে, যখন অভি খুবই ছোট ছিল। অভি থাকতো তার বাবার সাথে, তার কোনো মা ছিল না। তার মায়ের কি হয়েছে বা কোথায় গেছে সেটা গল্পে দেখায়নি। তার বাবা একটি গাড়ি চালাতো, যেটি ছিল সাবের গাড়ি। সাব হলো একটি কোম্পানি, সাব অটোমোবাইলস, এবং তার বাবা গাড়ির প্রতি একটু অবসেস ছিল, স্পেশালি সেই কোম্পানিটির উপর অর্থাৎ সাব। এবং সেখান থেকে ওভের মনেও গাড়ির প্রতি একটি অবসেশন তৈরি হয়েছে, ওয়ান অ্যান্ড অনলি সাব, অর্থাৎ সেই কোম্পানিটির উপর। অর্থাৎ বলতে গেলে সে সেই কোম্পানিটিকে একদম ভালোবেসে ফেলেছে। অভির বাবা একটি ট্রেন ইয়ার্ডে কাজ করতো, ট্রেন পরিষ্কারের কাজ, ক্লিনিংয়ের কাজ, এবং অভি তার ফাঁকা সময় তার বাবার সেই ট্রেন ইয়ার্ডেই কাটাতো তার বাবার সাথে। অভির বাবা অভিকে খুবই ভালোবাসতো, এমভাবে সময় কাটতে থাকে। অভি একটু বড় হয়, বলতে গেলে হালকা অ্যাডাল্ট হয় অভি, এবং অভি তার পরীক্ষার মার্কশিট নিয়ে তার বাবাকে দেখাতে যায়। অভি খুবই সুন্দর ফল করেছে এবং তার রেজাল্ট দেখে অভির বাবা খুবই খুশি হয় এবং তার মার্কশিটটা তার বাকি কলিগদেরও দেখানো শুরু করে। তবে এমনই মুহূর্তে একটি অ্যাক্সিডেন্ট ঘটে। অভের বাবা প্রচণ্ড এক্সাইটমেন্টের জন্য সে খেয়ালই করে না যে একটি ট্রেন চলে আসে এবং অ্যাক্সিডেন্টে সে মারা যায়। অভি খুব জোরে চেঁচিয়ে ওঠে পাপা বলে, এবং সাডেনলি গল্প আবার প্রেজেন্টে চলে আসে এবং অভি যে দড়িটি দিয়ে, অর্থাৎ যে লাইলনের দড়িটি দিয়ে গলায় ফাঁস দিয়েছিল সেটি ছিঁড়ে অভি আবার নিচে পড়ে। অভির হুঁশ চলে আসে এবং দেখে যে সেই দড়িটি ছিঁড়ে গিয়েছে, অর্থাৎ তার গলায় দড়ি দেওয়ার প্ল্যানটি সাকসেসফুল হয় না। অভি তারপর রেগে গিয়ে সেই দোকানেও যায় এবং শপকিপারকে যা খুশি না তাই বলে যে কী করে দড়িটি ছিঁড়ে গেল, ফালতু দড়ি, এইসব ব্যাপার। তো শপকিপার পাল্টা তাকে জিজ্ঞেস করে যে আপনি কী কাজে দড়িটিকে ব্যবহার করেছেন। অভি সেখান থেকে আবার তার স্ত্রীর গ্রেভে চলে যায়, কবরে। সেখানে গিয়ে তার স্ত্রীকে সব রকম নালিশ জানায় যে কেন তার লেট হচ্ছে, কেন তার এইসব পছন্দ হচ্ছে না, হ্যান ত্যান নানা রকম গল্প, যেটা আপনি দেখলেই হয়তো বুঝতে পারবেন। তারপর অভি সেখান থেকে সোজা যায় রুনের বাড়ি। সেখান থেকে সে রুনের বাড়ি থেকে একটি পাইপ নেয়। রুনের স্ত্রী বলে যে রুন কিন্তু এখন প্যারালাইজ, কথা বলতে পারে না, কিন্তু সে লোকের মনকে বুঝতে পারে। রুন সেই মুহূর্তে অভি হাতে যে পাইপটি ছিল সেটি ধরে নেয়, অর্থাৎ অভিকে সেই পাইপটি দিতে চায় না। অভি রুনের হাত ছাড়িয়ে সেই পাইপটি নিয়ে চলে যায়। অভি তার গ্যারেজে ঢোকে এবং গাড়ির মধ্যে গাড়ির দরজা জানলা সব বন্ধ করে গাড়ির ভেতরে সেই পাইপের মাধ্যমে কার্বন মনোক্সাইড গ্যাসটি ফুল করে দেয়, যেটি সত্যি একটি বিষাক্ত গ্যাস। স্বাভাবিকভাবে সেটি মানুষের জীবনও নিয়ে নিতে পারে। ভেতরে যখনই অক্সিজেন কমতে থাকে আস্তে আস্তে এবং আস্তে আস্তে অভি তার জ্ঞান হারাতে থাকে, আর সাডেনলি গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখন অভি একা থাকে, তার বাবা তো মারা গিয়েছে যেটা আমি বললামই, এবং তার বাড়ি হয়তো একটি ইলিগাল প্রপার্টির উপর রয়েছে, যেখানে সাদা কোট পরা কিছু লোক এসে অভিকে নানা রকম হুমকি দেয় যে বাড়িটিকে রিপেয়ার করতে বা বাড়িটি চেঞ্জ করতে, এরকম কিছু। কারণ আমি সেখানকার পলিসি সত্যি কথা বলতে জানি না, তাই ব্যাপারটা আমি বলতে পারবো না। সো পরের দিন অভি খেয়াল করে যে তাদের পাশাপাশি আরেকটি বাড়ি ছিল, সেখানে বাড়িঘরগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইভেন ভেতরে মানুষ ছিল যেগুলোকে অভি সেই জ্বলন্ত বাড়ির মধ্যে ঢুকে অভি গিয়ে বাঁচায় তাদের। তো এর থেকে প্রমাণ হয় যে অভির মনটা সত্যি কতটা বড় ছিল। তবে অভি সেই মুহূর্তে তার নিজের বাড়িটিকে জ্বলার হাত থেকে রক্ষা করতে পারে না এবং অভির বাড়িটি সম্পূর্ণভাবে জ্বলে যায়। অভির এখন বলতে গেলে ঘরও নেই। সে দৌড়ে তার বাড়ির পার্শ্ববর্তী একটি ট্রেন ইয়ার্ডে চলে যায় এবং একটি ট্রেনের মধ্যে গিয়ে রাতটা কাটায়। তবে সকালবেলা তার ঘুম যখন ভাঙে তখন দেখে যে ট্রেনটি চলছে আর তার সামনে বসে রয়েছে একটি সুন্দর একটি মেয়ে। সে মেয়েটির সাথে নানা রকম কথোপকথন হয় অভির। সাডেনলি টিটি আসে
এবং অভির কাছ থেকে টিকিট চায়। অভির কাছে তো নেই টাকা যে সে শোধ করবে। তখন মেয়েটি অভির টিকিটের যে খরচ সেটা দিয়ে দেয়। তারপর অভি সেখান থেকে নেমে পড়ে। তবে মেয়েটিকে অভি ভুলতে পারে না এবং পরে রোজ সে সেই স্টেশনের ওখানে একবার করে সেই ট্রেনটিতে ওঠে সেই মেয়েটির খোঁজের জন্য। তবে মেয়েটির সাথে আর তার দেখা কিন্তু হয় না। তবে একদিন ফরচুনেটলি ঠিক একই জায়গায় যখন প্রথম সে সেই মেয়েটিকে দেখেছিল সেখানেই আবার দেখা হয় তাদের মধ্যে আবার কথোপকথন হয় অনেক এবং তারা ডিসাইড করে যে একসাথে ডিনার করবে। পরের দিন তারা ডিনারে যায় অভি এবং সেই মেয়েটি, এবং অভি নানা রকম খাবার অর্ডার করে। মেয়েটি খায়, তবে অভি সেখানে কিছু খায় না। সম্ভবত অভি একটা কি স্যুপ খাচ্ছিল। তো মেয়েটি যখন জিজ্ঞেস করে যে তুমি কিছু খাচ্ছ না কেন, তখন অভি তাকে বলে যে অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। তো মেয়েটি তাকে জিজ্ঞেস করে যে তুমি বাড়ি দিয়ে খেয়ে এসেছো কেন, আজকে তো প্ল্যান ছিল আমাদের ডিনার করা একসাথে। তখন অভি বলে যে আমার কাছে একদমই বেশি টাকা নেই, সো আমি ওই জন্যই বাড়ি দিয়ে খেয়ে এসেছি যাতে তুমি তোমার পছন্দ মতন কিছু অর্ডার করতে পারো। এবং অভি মেয়েটিকে যা যা মিথ্যে কথা বলেছিল, অর্থাৎ সে কোথায় কাজ করে, তার বাড়ি কোথায়, সব কিছুই বলে দেয় যে তার কোনো বাড়ি নেই এই মুহূর্তে। সে একটি ট্রেনে ক্লিনিংয়ের কাজ করে, কিন্তু সে বলেছিল সে নেভিতে কাজ করে, এরকমই কিছু। তো সবই সত্যি কথা বলে দেয়, যেটা শুনে মেয়েটি খুব ইমপ্রেস হয় যে অভি কতটা অনেস্ট, যে তাকে সব কিছুই খুলে বলে দেয়। এবং সেখান থেকেই তাদের ভালোবাসা শুরু হয়। এবং সেই মেয়েটি আর কেউ না, অভির স্ত্রী সঞ্জা, এবং যাকে ছাড়া অভি এক মুহূর্ত থাকতে পারছে না। অভি মেয়েটিকে প্রপোজ করে একটা সময় এবং মেয়েটিও হ্যাঁ বলে দেয়। আর সেই মুহূর্তে অভি যে গাড়িটির মধ্যে ছিল, অর্থাৎ যে গ্যারেজটির মধ্যে তারা ছিল, সেই গ্যারেজের দরজাটি ঠকঠক করতে থাকে। আর সেটি আর কেউ না, সেটা হচ্ছে পারভেনা, অর্থাৎ তার প্রতিবেশী। এবং অভি কোনো মতে সেই গাড়িটি থেকে কাঁচতে কাঁচতে বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ এবারও অভির আর মৃত্যু হয় না। গ্যারেজের দরজাটি খুলতে গিয়ে পারভেনার নাকে চোট লাগে এবং অভি তাকে হসপিটালেও নিয়ে যায়। পারভেনের সাথে যায় তার দুই মেয়ে, এবং যারা অভিকে গ্র্যান্ডপা বলে ডাকে। কিন্তু এতে অভির কিন্তু মন গলে না। অভি পারভেনাকে ডাক্তার দেখিয়ে আনে, তবে সেখানে সে পারভেনা এবং তার দুই মেয়ের সাথে বেশ কিছুক্ষণ ভালো সময় কাটায়, বলতে গেলে বাচ্চাদের সাথেও বেশ কিছুক্ষণ সময় কাটায়। ওখান থেকে তারপর বাড়ি ফিরে অভি নিজের মতন চলা শুরু করে স্টেশনের দিকে। আর স্টেশনে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া। এটাই হচ্ছে কারণ অভি দেখছে যে যেভাবেই হোক চেষ্টা করছে, সে কোনোভাবে তো মারা যাচ্ছেই না। সো এইটাই একটা সহজ উপায়, একটা কুইক ডেথ। সো সে প্ল্যান করে যে ট্রেনের নিচে কাটা পড়বে। কিন্তু সাডেনলি তার সামনে একজন মানুষ নিজের ভারসাম্য হারিয়ে রেল লাইনের উপর পড়ে যায় এবং প্রত্যেকে চেঁচামেচি শুরু করে। অভি সেটা খেয়াল করে, তবে কেউ তাকে বাঁচায় না। অন্যদিকে এক পাশ দিয়ে ট্রেন আসছে, অনেকে তো নিজের ফোন বার করে ভিডিও করা শুরু করেছে। অভি সবকিছু লক্ষ্য করে এবং অভি লাস্টে নিচে ঝাঁপ দিয়ে সেই মানুষটিকে সেখান থেকে বাঁচায়। অন্যদিকে ট্রেনটি যখন চলে আসে, অভি আর সেই প্ল্যাটফর্মে ওঠে না। অভি একভাবে দাঁড়িয়ে থাকে। প্রত্যেকটা মানুষ তাকে ডাকে যে উঠে আসার জন্য, যে ট্রেন এসে গেছে, কিন্তু অভি একভাবে দাঁড়িয়ে থাকে। তখন সে প্ল্যাটফর্মে একটি বাচ্চার মুখে নিজের ছোটবেলাটিকে দেখে, এবং তার ছোটবেলায় অলরেডি একটি ইভেন্ট হয়েছে, যেটা আপনি সিনেমা দেখলেই বুঝতে পারবেন, যে সে ট্রেনে ধাক্কা খাচ্ছিল, তার বাবা এসে তাকে বাঁচিয়ে দেয় এবং তখন সাডেনলি অভি প্ল্যাটফর্মে উঠে বসে। অনেক লোকেরা চেঁচায় যে আপনি এই লোকটাকে বাঁচিয়েছেন, কিন্তু আপনি এরকম কেন করছেন। তো অভি সেখানে বলে যে আমি কাউকে বাঁচাইনি, ওকে তোমরাই বাঁচিয়েছো, বলে এখান থেকে চলে যায়। তবে একটা রিপোর্টারের নজরে অভি পড়ে যায় যে একজন লোকাল হিরো এরকম একটা মানুষকে বাঁচিয়েছে, তবে কোনো ক্রেডিট না নিয়ে সেখান থেকে চলে যায়। তো রিপোর্টারটা সেটা খেয়াল করে। তবে সেখান থেকে ফেরার পথে সে তার স্ত্রীর কবরে আরেকবার যায় দেখা করতে, যেমনটা সে যায় রোজই। সে সবকিছু বলে যে কেন আজকে সে আসতে পারলো না, সবকিছু খুলে বললো। সেখান থেকে আসার পথে পারভেনার সাথে তার দেখা। যেমনটা আমি বলেছিলাম যে পারভেনা অভিকে কিন্তু খুবই পছন্দ করতো, খুবই রেসপেক্ট করতো। সম্ভবত পারভেনার হয়তো কোনো বাবা নেই এবং অভিকে সে সেটা মনে করতো, এই জন্যই। তারপর পারভেনা লক্ষ্য করে সেই বিড়ালটি, যেটিকে অভি একদমই পছন্দ করতে পারে না, সেই বিড়ালটি অভির বাড়ির সামনে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। পারভেনা এই ঘটনাটিকে নিয়ে অভিকে খুবই বোকাঝোকা করে যে অভি এতটা কেয়ারলেস কি করে হয় যে একটা বিড়াল অসুস্থ হয়ে পড়ে রয়েছে এবং সে কিছু করছে না। এবং লাস্টে বাধ্য হয়ে অভি সেই বিড়ালটির যত্ন নেওয়া শুরু করে। তারপরে গল্পে অনেকটা সময় আমরা পারভেনা এবং অভিকে একসাথে দেখতে পারি, যেখানে অভি আস্তে আস্তে একটু ক্লোজ হতে থাকে মানুষদের সাথে। যেমনটা আমি বলেছিলাম যে সে নিজেকে একদমই আইসোলেট রাখতে পছন্দ করত, খুব ইন্ট্রোভার্ট, সে কারোর সাথে কথা বলতে পছন্দ করতো না। তবে সে পারভেনার সাথে একটু একটু করে কথা বলতে শুরু করে। পারভেনা ড্রাইভিং শিখতে চাইতো এবং অভি লাস্টে পারভেনাকে ড্রাইভিং শেখায়। ইভেন অভি বেশ কিছু তার পার্সোনাল কথা পারভেনার সাথে শেয়ারও করে, অর্থাৎ তার অতীতের কিছু কথা। এবং এর থেকে আমরা এটুকুনি বুঝতে পারি যে পারভেনা হয়তো অভির ট্রাস্টটিকে অর্জন করে নিয়েছে, অর্থাৎ অভির মনে যে জায়গাটি করার দরকার ছিল, যে তার বিশ্বাসটি অর্জন করার দরকার ছিল, সেটি পারভেনা হয়তো করে ফেলেছে। অভি পারভেনাকে একটি ক্যাফেতে নিয়ে যায়, যেখানে একটা সময় অভি এবং তার স্ত্রী অর্থাৎ সঞ্জা প্রতি শুক্রবার করে যেত। অভি পারভেনাকে সম্পূর্ণ গল্পটি খুলে বলে যে কি হয়েছিল সঞ্জয়ের সাথে। অ্যাকচুয়ালি সঞ্জয় ছিল একজন স্কুল টিচার এবং বেশ সুখে শান্তিতেই তারা তাদের জীবনটি কাটাচ্ছিল। তবে একটা সময় আসে যেখানে সঞ্জয় জানায় যে সে প্রেগনেন্ট, অর্থাৎ অভি বাবা হতে চলেছে, এবং তারা ডিসাইড করে যে একটি ট্যুরে যাবে এবং ট্যুরটি হবে বাসে।
তো এরকমই মুহূর্তে একটি পাহাড়ের খাড়াই রাস্তা দিয়ে যেতে যেতে বাসটি উল্টে যায় এবং পাহাড় থেকে পড়ে যায়। অভি বেঁচে যায়, সঞ্জাও বেঁচে যায়, তবে তার পাটি ভেঙে যায়। তবে যেমনটা আমি বলেছিলাম যে সঞ্জা প্রেগনেন্ট ছিল এবং তার বাচ্চাটি মারা যায় সেখানে। এবং ঘটনাটির পর থেকে অভি ভেতর থেকে একদমই ভেঙে পড়ে, কারণ সে তার বাচ্চাটির জন্য অনেক কিছু আগের থেকে করে রেখেছিল। সে আগের থেকে বাচ্চাদের শোয়ার যে জায়গাগুলো হয় ছোট ছোট, ওইটা অলরেডি নিজে কাঠ কেটে কেটে বানিয়ে রেখেছিল। মানে বলতে গেলে সে প্ল্যান মাফিক সবকিছু করছিল। তবে অভির মন থেকে যে সুসাইড করার চিন্তা একেবারে চলে গেছে সেটা কিন্তু নয়। এরই মধ্যে অভি তার সারা ঘরে প্লাস্টিক দিয়ে ঢেকে তার ঘরে একটি শটগান ছিল সেটি দিয়ে নিজের মুখে শ্যুট করার প্ল্যান করেছিল, মানে আত্মহত্যা বন্দুক দিয়ে। তবে এটাও ফেল হয়ে যায়। যেমনটা আমি বলেছিলাম, তার আত্মহত্যার প্ল্যান হয়তো আর সাকসেসফুল হবে না কোনোদিনই। আস্তে আস্তে সময় আরও বাড়তে থাকে এবং অভি সেখানকার মানুষদের সাথে ধীরে ধীরে ইন্টারেক্ট করা শুরু করে এবং আমরা শেষের দিকে দেখতে থাকি যে অভি আর মাইন্ড করে না লোকে তাকে যা বলুক, বিকজ লোকে তাকে খারাপ কিছু বলতো না। লোকে চাইতো যে অভি সবার সাথে কথা বলুক, তারা চাইতো অভির সাথে একটু মিশতে, কিন্তু অভি সেটা একদমই পছন্দ করতো না। তবে অভি যেন এখন সবকিছু আস্তে আস্তে মেনে নিচ্ছে। ইভেন প্রতিবারের ন্যায় সে আবার তার স্ত্রীর সাথে দেখা করতে যায় তার কবরে এবং সেখানে গিয়ে বলে যে তার এবার আসতে একটু দেরি হবে, কারণ তার বেশ কিছু কাজ আছে সেগুলোকে লিপটাতে হবে। অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারি যে তার আত্মহত্যার যে ইচ্ছাটা সেটা হয়তো ধীরে ধীরে চলে যাচ্ছে এবং সে কিছু হয়তো করতে চাইছে, জীবনটাকে আর একটু ভালো মতন বাঁচতে চাইছে। অভি পারভেনাকে তার পাস্টের ঘটনাগুলো বলে, যেমনটা আমি একটু আগে বলেছিলাম। একই সাথে রুনের সাথে তার যে দ্বন্দ্ব সেটাও বলে যে রুন অ্যাকচুয়ালি ভলভো কার পছন্দ করতো এবং ওভে ছিল সাব কোম্পানির বড় ফ্যান এবং দুজনে গাড়ি নিয়ে খুব রেশারেশি হতো, মানে দুজনকে শো অফ করে বেড়াতো। এই নতুন গাড়ি কিনছে তো ও নতুন গাড়ি কিনছে। তবে একটা সময় তাদের ঝামেলাটা কোনো মতে থেমে যাওয়ারই কথা ছিল। তবে অভি খেয়াল করে যে রুন তার ভলভো গাড়ি ছেড়ে একটি BMW নিয়ে নিয়েছে। অন্যদিকে অভি কিন্তু তার চ্যালেঞ্জ ছাড়েনি, সে সাবই কিনছে। তো সেখানে গিয়ে অভি একটু রাগ হয় এবং অভি তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আদারওয়াইজ তারা কিন্তু খুবই ভালো বন্ধু ছিল। সময়ের সাথে সাথে পারভেনার যে দুই মেয়ে ছিল তাদের সাথে অভির বন্ডিং খুব ভালো হয়। অভি এখন মানুষের সাথে ভালো মতন কথা বলাও শুরু করতে থাকে এবং সবথেকে বড় পরিবর্তন হচ্ছে যে সেই বিড়ালটি, অর্থাৎ যে স্ট্রে ক্যাটটি যেটি অসুস্থ হয়েছিল এবং পারভেনা অভির উপর দায়িত্ব দিয়েছিল সেই বিড়ালটিকে ঠিক করার জন্য, সেই বিড়ালটি এখন সুস্থ এবং সেই বিড়ালটি এখন অভির সাথেই রাতে ঘুমায়, একই খাটে তারা। অভি বিড়ালটিকে খুবই পছন্দ করে ফেলেছে এবং বিড়ালটিকে রোজ সে খেতে দেয় দুবেলা। অভি তার সুসাইডাল টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে পারলে অভির একটি সমস্যা ছিল। তার হার্টটি ছিল, অর্থাৎ তার হৃৎপিণ্ডটি ছিল একটি বড়, মানে সেটির সাইজটা ছিল একটি বেশি এবং যার ফলে তার মাঝে মাঝেই বুকে যন্ত্রণা হতো এবং একটা সময় এসে সে অজ্ঞান হয়ে যায়। পারভেনা এবং তার প্রতিবেশীরা সবাই মিলে তাকে হসপিটাল নিয়ে যায় এবং ডাক্তার যখন পারভেনাকে বলে যে অভির হার্টটা একটু বড়, তখন পারভেনা হেসে দেয়, কারণ পারভেনা জানে অভি কতটা স্ট্রিক্ট, কতটা রেগে মেগে কথা বলে। সেখানে এই মানুষটার হৃদয়টা এতটা বড় জেনে পারভেনা খুবই হেসে দেয়। সেই মুহূর্তে পারভেনা হাসতে 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 তার চরম পেটে ব্যথা শুরু করে, কারণ গল্পের শুরু থেকে আমরা দেখি যে পারভেনা ছিল প্রেগনেন্ট, মানে সে আরেকটি বাচ্চাকে জন্ম দিত এবং খুব শীঘ্রই পারভেনা একটি বাচ্চার জন্ম দেয়। অভি তার ঘর থেকে সেই ছোট কাঠের খাটটি এনে দেয় যেটি সে তার নিজের বাচ্চার জন্য বানিয়েছিল। পারভেনা সেটা দেখে খুব খুশি হয়। একই সাথে অভি পারভেনার এক মেড তাকে একটি আইপ্যাড গিফট করে। আর যেমনটা আমি আগেই বলেছিলাম যে তারা অভিকে গ্র্যান্ড পা বলে ডাকে এবং অভি তাদের নিজের নাতি নাতনির মতনই দেখা শুরু করে এবং বর্তমানে অভি সম্পূর্ণভাবে একজন ডিফারেন্ট পার্সন। তবে সময় কেটে যায় এবং উইন্টার চলে আসে। পারভেনা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার জানলা দিয়ে খেয়াল করে যে অভির বাড়ির সামনে একগুচ্ছ বরফ পড়ে রয়েছে এবং বরফগুলো পরিষ্কার করা নেই, যেটা সত্যি একটু আনইউজুয়াল ব্যাপার। কারণ অভি অনেক সকালে উঠে সেই কলোনিটিকে ঠিক করে যে আশেপাশে সবকিছু ঠিকঠাক আছে নাকি, তার বাড়ির সামনেটাকে পরিষ্কার টরিষ্কার করে উঠোনটাকে। তবে সেটা এবার নেই, যেটা দেখে তার একটু খটকা লাগে এবং সে তার স্বামীকে ডেকে, অর্থাৎ প্যাট্রিককে নিয়ে দৌড়ে যায় অভির বাড়িতে এবং অবশেষে তারা ফার্স্ট ফ্লোরে উঠে গিয়ে দেখে অভি খাটের মধ্যে শুয়ে রয়েছে এবং তার সেই বিড়ালটি তার বুকের উপরে শুয়ে রয়েছে। তখন খেয়াল করে যে ততক্ষণে অভি তাদের ছেড়ে চলে গিয়েছে। অভি পাশে একটি নোট রেখে গিয়েছে যেখানে সে কিছু ডিমান্ড করেছে, লাইক তার ফিনারেলটা যাতে একটি শান্তিপূর্ণ ফিনারেল হয়, যেন সেখানে বেশি আওয়াজ না হয় এবং যারা তার ক্লোজ মানুষ ছিল তারাই যাতে আসে সেখানে। একই সাথে বিড়ালটিকে খাওয়ানোর রুটিনও দিয়ে গেছে যে বিড়ালটিকে কখন কখন খাওয়াতে হবে, অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বিড়ালটিকে অভি কতটা ভালোবেসে ফেলেছিল। তারপর একটি ট্রানজিশন দেখায়, ট্রেন আস্তে আস্তে করে আবছা হয় এবং আমরা অভিকে দেখতে পাই ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে একটি সিটে। তবে অভি এখন বয়স্ক, প্রেজেন্টের 60 বছরের বৃদ্ধ। সে আস্তে আস্তে চোখটি খোলে এবং তার চোখের সামনে সে সঞ্জাকে দেখতে পায়, অর্থাৎ তার স্ত্রী, এবং ফাইনালি সে সঞ্জার সাথে মিট করে, এটা সে এতদিন ধরে চেয়েছিল। এবং এই সিকোয়েন্সটি আমরা অলরেডি দেখে ফেলেছি যখন প্রথম সে সঞ্জাকে দেখেছিল সেই ট্রেনটির মধ্যে, অর্থাৎ যে সময়
ওভির ট্রেনের টিকিটটি সঞ্জয় কেটে দিয়েছিল এবং ফাইনালি তারা দুজনে এখন একসাথে এবং গল্পটি এখানেই শেষ হয়। এখানে সম্পূর্ণ সিনেমা যদি কাউকে প্রশংসা করতে হয় সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ওভি, যার অ্যাক্টিং ছিল অতুলনীয়। আমি অ্যাক্টরটিকে পার্সোনালি কোনোদিনই জানতাম না, কারণ কোনো সুইডিশ সিনেমা আমি এর আগে দেখিনি, তবে তার অ্যাক্টিং সত্যি কথা ছিল আউটস্ট্যান্ডিং। এবং গল্পে পারভেনার ছিল একটি স্ট্রং রোল যে ওভিকে এতটা চেঞ্জ করেছে। বলতে গেলে আমি যেমনটা প্রথমেই বলেছিলাম যে ওভি খুবই স্ট্রিক্ট ছিল, মানুষদের সাথে কথা বলতে পছন্দ করতো না, খুবই রুড বিহেভিয়ার করতো সবার সাথে। তবে পারভেনার সেখানে আসার পর থেকে তার মধ্যে দিয়ে সেই রুড বিহেভিয়ারটি কিন্তু চলে যায়, একই সাথে তার মধ্যে দিয়ে সুসাইডাল টেন্ডেন্সিটিও চলে যায় এবং সে আরও বাঁচতে শুরু করে। সো আমি জানি না গল্পটিকে আমি কীভাবে এক্সপ্লেন করতে পারলাম, তবে আমি হাইলি সাজেস্ট করবো সবাইকে এটিকে দেখার জন্য। বিকজ বলতে গেলে কয়েক বছর পর আমি একটা সিনেমা দেখলাম, খুবই ইন্সপায়ারিং সিনেমা, এবং আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করেছি এই সিনেমাটিকে। আইএমডিবি এবং রটেন টমেটো রেটিংস সম্পর্কে আমি কিছুই বলবো না, আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। দুর্দান্ত রেটিং রয়েছে সিনেমাটির, একই সাথে এর অ্যাচিভমেন্ট সম্পর্কে তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম। সো ব্যাস এইটুকুনি। আশা করি রিভিউটি ভালো লেগেছে, কেমন হয়েছে সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।